সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুনের ঘটনা নিয়ে। থাকবে সাবেক সিইসির কিছু উক্তি এবং রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করার আশা রাখি। সে সাথে গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টিও থাকবে। আজ আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন, আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত দগ্ধ 1.5 শতাধিক, ফায়ার সার্ভিসের 7 জন কর্মীও রয়েছে তার মধ্যে। সব কিছু মিলে যদি আমি সংক্ষিপ্ত করে একটু শুনতে চাবো, এই যে দুর্যোগ ব্যবস্থাপনায় আসলে বড় বড় কোনো ঘটনা যখন ঘটে তখন আমাদের এই সীমাবদ্ধতাগুলো সামনে আসে। এই ব্যবস্থাপনায় আমরা কোন জায়গায় আছি, কি অবস্থায় আছি? ধন্যবাদ। অত্যন্ত দুঃখ এবং শোক নিয়ে আমরা আজকে এই কথা বলতে শুরু করেছি যে বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে কন্টেনার ডিপোর গুরুত্ব যে কত বেশি, এটা তো আমরা যখন 1998 সালে স্টিভেডর সার্ভিসেস অফ আমেরিকা 198 বছরের জন্য চট্টগ্রাম বন্দরটা লিজ নিতে চেয়েছিল এবং সেটা প্রায় দিয়েও দেওয়া হয়েছিল। পরবর্তীতে আন্দোলনের মুখে এবং মামলা করার মধ্য দিয়ে SSA মানে স্টিভেডর সার্ভিসেস আমেরিকা, এটা যে একটা ভুয়া কোম্পানি, এটা প্রমাণিত হওয়ার পর সেটা বাতিল হয়েছিল। কিন্তু সেটা নিয়ে আমাদের দীর্ঘদিন লড়াই করতে হয়েছিল। সেই সময় আমি চট্টগ্রামে ছিলাম এবং এই চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দরের গুরুত্ব এবং আমাদের বাংলাদেশের আমদানি রপ্তানি প্রায় 90% এই চট্টগ্রাম বন্দর দিয়ে যদি হয়, এবং এখন কন্টেইনার যেহেতু আমদানি রপ্তানিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে তখন কন্টেইনার ডিপো, আমাদের যে কন্টেইনার ডিপো আছে এর বাইরে নতুন কন্টেইনার ডিপো তৈরি করা দরকার। এবং তখনই দেখা গেল যে বেসরকারি কন্টেইনার ডিপো তৈরি করার একটা হিড়িক পড়ে গেল। আমাদের কন্টেইনারের ক্ষেত্রে হিসাব বলে যে 20 ইকুইভ্যালেন্ট স্কোয়ার ফিট টিউস, তা আমাদের 6 লক্ষ টিউস হ্যান্ডেল করার ক্যাপাসিটি ছিল, সেখান থেকে বেড়ে এখন 14, 15, 16 লক্ষ পর্যন্ত আমাদের কন্টেনার হ্যান্ডেল হয়। তার মানে কি বিপুল পরিমাণ এখন আমদানি ও রপ্তানি হচ্ছে কন্টেনার ভিত্তিতে। আমি একটু আগের দু একটা কথা বলে নিলাম এই কারণে যে এর মধ্যে বেশ কিছুদিন আমরা দেখেছি যে কন্টেইনারগুলোতে কি দ্রব্য থাকার কথা এবং কি আছে এটা নিয়ে মাঝে মাঝে চাঞ্চল্যকর কিছু কথা বেরিয়ে আসে। তার মানে এই মনিটরিংটা খুব ভালো হচ্ছিল না। এবারও যেটা দেখা গেল, এই কারণেই আসলে এত প্রাণহানি ঘটনার নেপথ্যে মূলত এবারও যেটা দেখা গেল যে কন্টেইনার যখন বিস্ফোরণটা হলো ওখানে ওই প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ খুঁজে পাওয়া গেল না। ফায়ার সার্ভিস এবং পুলিশ এসেছে, যেখানে কি ধরনের দ্রব্য ছিল সেটা জানা থাকলে সেই ধরনের মেজার তারা নিতে পারতেন। এখানে যদি দাহ্য পদার্থ থাকে তাহলে একরকম, গার্মেন্টস দ্রব্য থাকলে সেটা একরকম, কেমিক্যালস থাকলে সেটা একরকম, রাসায়নিক সার থাকলে সেটা একরকম। ফলে এক এক ধরনের মেজার তো নিতে হয়। তার বলে আমরা হতবিহ্বল হয়ে গেছি কি ছিল এখানে। ধারণা করা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ছিল, উত্তাপের সংস্পর্শে হাইড্রোজেন পারক্সাইড বেরিয়ে আসতে পারে। এরপরে যেটা ছিল যে আরও অনেকগুলো কন্টেইনারবাহী মানে কেমিক্যালবাহী কন্টেইনার সেখানে ছিল। এবং পরবর্তীতে আমরা দেখলাম যখন কালকে রাত্রে এর ঘটনার পর আজকে সকাল 9টায় যখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওখানে গেলেন, গিয়ে তারা বললেন যে কিছু কেমিক্যাল কন্টেইনারকে ওখান থেকে সরিয়ে নিতে হবে। তার মানে আরও কিছু কন্টেইনার ছিল যেগুলোতে কেমিক্যাল আছে বলে তারা সাসপেক্ট করছেন, কিন্তু এটা জানা নেই এর মধ্যে কি আছে। তাহলে ঠিক জানা নেই বিষয়টা কিন্তু এরকম ছিল না রতন ভাই। সেটা হলো কারণ ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা সেখানে সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমরা যখন জিজ্ঞাসা করেছি
তখন ডিপোর যিনি মানে যারা এই কর্মকর্তারা তারা বলেছেন মানে অধিকাংশ গার্মেন্টস পণ্য। এই যে ভুল তথ্যের কারণে কিন্তু এই জন্য বলছে জানা নেই কথাটা বলছে এই কারণে কাগজ তো থাকতে হবে একটা। জি, তাহলে সেই কাগজটা মেনটেন করার মানে এখানে কতটা কন্টেইনার আছে, কি কি ধরনের মালপত্র আছে এবং কোনটা কোথায় রাখা যাবে, দাহ্য পদার্থের সঙ্গে কেমিক্যাল রাসায়নিক পদার্থ, তার সঙ্গে সার জাতীয় পদার্থ এবং গার্মেন্টসের যদি ইনফ্লেমেবল সাবস্টেন্সেস যদি থাকে সেগুলো কোথায় কিভাবে রাখতে হবে তাতে নিশ্চয়ই একটা মেকানিজম আছে। সেটা কেন আমাদের জানা গেল না? কেন আমাদের ফায়ার সার্ভিস বুঝতে পারলেন না যে তারা এখন কি ফোম ব্যবহার করবেন না পানি ব্যবহার করবেন? যদি কেমিক্যাল থাকে এবং সেখানে যদি পানি ব্যবহার করে সেটা আরও ছড়িয়ে পড়বে, ফলে সেখানে ফোম ব্যবহার করতে হবে। এই জন্য আমি বললাম যে সেই প্রপার ডকুমেন্টসটা হাজির করা গেল না। তাহলে এখান থেকে একটা দুর্বলতা বেরিয়ে এলো। ইতিমধ্যে 50 জনের মতো মৃত্যু হয়েছে, 400 জন আহত, তার মধ্যে 150 জনের অবস্থা বেশ ক্রিটিক্যাল। ঢাকায় তো 3 জনকে নিয়ে আসা হয়েছে, আরো 2 জনকে হেলিকপ্টারে অন্যান্য রোগীদের নিয়ে আসা। কেমিক্যাল দাহ্য পদার্থ হলে প্রথম যেটা নিঃশ্বাসের মধ্যে দিয়ে শ্বাসনালীটা পুড়ে যায় এবং শ্বাসনালী পুড়ে গেলে রোগীকে বাঁচানোটা কঠিন, আর বাঁচানো যায় না এবং এটা আগুনের জন্য সবচেয়ে ট্র্যাজেডি। মানে একটু শুনে আমি একটু শেষ করি আমার কথাটা। তাহলে এখান থেকে আমাদের শিক্ষাটা এইটাই নেওয়া উচিত যে আমাদের যে অসংখ্য আমাদের বেসরকারি কন্টেইনার ডিপো তৈরি হয়েছে সেগুলো নজরদারির কোনো ব্যবস্থা থাকবে না। আমাদের যখন গার্মেন্টসে অগ্নিকাণ্ড হয় তারপরে আমরা দেখি তার দুর্বলতা, তখন দেখি তার বিল্ডিং কোড মানা হয়নি, তখন দেখি তার ফায়ার সেফটি মানা হয়নি। এখন এই কন্টেইনার ডিপো, তার মানে এটা কত বড় একটা আমাদের এই সময়ে একদিকে দ্রব্যমূল্যের আঘাত, আর একদিকে বাজারের তীব্র সংকট, আর 2 দিন পরে বাজেট ঘোষিত হবে, এই সময় কন্টেইনারের এই ধরনের একটা বিস্ফোরণ, একে কেন্দ্র করে 3টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে বাজার আর একটু অস্থিতিশীল হবে, আমাদের গার্মেন্টস শ্রমিকদের উপর আর এক ধরনের চাপ আসবে যে গার্মেন্টসের কন্টেইনারবাহী একটা ডিপোতে এই ধরনের ঘটনা ঘটায় আমাদের শিপমেন্ট বাতিল হয়ে গেছে কিংবা শিপমেন্ট ধ্বংস হয়েছে, ফলে আমরা আর তোমাদের মজুরির ব্যাপারে কথা বলতে পারবো না। তৃতীয়ত যেটা হবে, মানুষের জীবনের মূল্যটা দেখুন, মানুষের জীবনের মূল্যটা, ওখানে যাদের বিমা করা আছে মালের বিমা পাবেন, ব্যবসার বিমা হবে, 2 লাখ টাকা ক্ষতিপূরণের মধ্যে একটা মানুষের জীবন শেষ হয়ে গেল। আর এটা তো তারা ক্ষতিপূরণ পেলেন, কিন্তু 4 কিলোমিটার ব্যাপী জায়গায় যাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস হলো, তারা শুধু বললেন যে একদল মানুষের বলবো দায়িত্বহীন আচরণের জন্য লক্ষ মানুষের জীবনে একটা নতুন বিপর্যয় নেমে আসলো এবং এটা হয়তো অনেক দিনই চলবে। আমি একটু শুনতে চাই এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে, যে কথাটি এখানে উঠে আসছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলছেন রাজিকুজ্জামান রতন, যে কন্টেইনার ডিপোগুলো এরকম বেশ কিছু কন্টেইনার ডিপো হয়েছে যেগুলোর সঠিক মনিটরিং নাই। এবং আজকে আরেকটি কথা এসছে, সে কথা আমরা আসছি পরে, কিন্তু মূল কথা হলো যে ঘোষণা যখন ফায়ার কর্মীরা সেখানে গিয়েছেন তাদের সেই ঘোষণা তারা দেয়নি, যার কারণে বিকট শব্দে থেমে থেমে বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণের কারণেই কিন্তু মৃত্যুর হানি এত বেশি হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সমালোচক। হ্যাঁ, আসলে যে ঘটনাটি চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটেছে এটা সত্যি দুঃখজনক, এটা প্রত্যাশিত নয়। যতটুকু আমি টেলিভিশনে দেখেছিলাম যে এখানে ফায়ার সার্ভিস যখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না, তারা বারবার ওনাদের, আপনি যে বললেন যে কর্মকর্তা, উনি বলছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড ওখানে আছে। আমরা জানি এটা আগুন লাগলে এটা পানি দিলে এটা আরও বেশি বিস্ফোরণটা বেশি ঘটে এবং তার কারণেই ঘটেছে। এবং আপনি যে কথাটি বললেন যে সঠিক তথ্য না থাকার কারণে এখানে কিন্তু দমকল বাহিনীর ইতিমধ্যে 7 জন নিহত হয়েছে, তারাও কিন্তু বুঝতে পারে না কি অ্যাকশনে গিয়ে তারা বিস্ফোরণ যখন হয়েছে তখন তো তারা তো যদি জানতে পারতো যে এখানে কি আছে, তাইলে তারা তাদের মতো একটা পরিকল্পনা করে সেখানে একটা কর্মপন্থা ঠিক করতে পারতেন, কিন্তু এখানে সেইটাও তাদের পক্ষে সম্ভব হয়নি, যার কারণে কিন্তু মৃত্যু হার অনেকটা বেড়েছে। এখন আমরা বলবো বাংলাদেশে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলির বেশ কিছু দুর্বলতা আছে, আমরা কিন্তু যখন ঘটনা ঘটে তখন আমরা দেখতে পাই। আপনার নিশ্চয় মনে থাকার কথা, মনে হয় তাও প্রায় 8-10 বছর আগে এই যে ঢাকাতে নিমতলিতে এটা চরম একটা বিপর্যয়, ঠিক 12 বছর, আমরা গত শুক্রবার 1 যুগ পূর্তি, হ্যাঁ 12 বছর আপনি দেখেন, কিন্তু তারপরও ওখান থেকে কি আমরা কোনো শিক্ষা গ্রহণ করেছি? এখনো আমরা প্রায় পত্রিকায় দেখি যে ওখানে এখনো কিন্তু রাসায়নিক গোডাউনগুলি এখনো রয়েছে, সেগুলি কি কিন্তু প্রত্যাহার করছে না অথবা তাদের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। তো সুতরাং এখানে আমার মনে হয় যে আপনি যে কথাটি বললেন মনিটরিং, নজরদারি অথবা একটা কর্তৃপক্ষ থাকা উচিত, কিন্তু তাদের ভূমিকা কি এটা আমরা বুঝছি না। এটা কাউকে দোষারোপ করার জন্য সামগ্রিকভাবে আপনি দেখেন যে আমরা অনেক বাংলাদেশে রাজুক বলে একটা প্রতিষ্ঠান আছে,
আপনি গতকাল যদি পত্রিকায় দেখেন, আপনি দেখবেন যে যুগান্তর পত্রিকাটা বিরাট নিউজ, এই রাজধানী শহরে আপনি দেখবেন ঢাকা জেলা পরিষদের একটা ভবন, 20 তলা ভবন করেছে, ঠিকাদার আবেদন করেছে, তারা তার টাকা পাচ্ছে না। কারণটা কি? তার কোনো অনুমতি নেই। 20 তলা একটা বিল্ডিং ঢাকা শহরে করে ফেলেছে, অথচ রাজুক বলেন, অন্যান্য কর্তৃপক্ষ বলেন, তারা নির্বিকার, তারা কেউ জানে না যে ওখানে এত বড় বিল্ডিং হয়েছে, তার কোনো অনুমোদনই নাই, তার নকশা অনুমোদন করেনি। এখন এই যে ঢাকা শহরের মতো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে, তাইলে ঢাকার বাইরে কি ঘটছে? না, এরকম আমরা অনেক ঘটনা দেখেছি, আপনার বনানীর ঘটনা দেখেছি। তাহলে কর্তৃপক্ষ যারা আছে, যারা কন্ট্রোলিং অনুমোদন ছিল না, যারা, তাদের কাজটা কি? আজকে এই যে ঢাকা শহরে আপনি দেখবেন আনাচে কানাচে বহু বিল্ডিং তৈরি হচ্ছে। আমার তো মানে এগুলা কি দিয়ে তৈরি করছে, কখন ভেঙে পড়ে, কখন কোন দুর্ঘটনা করে, এইটাও আমরা বলতে পারছি না, কারণ এগুলো মনিটরিং এর কোনো সিস্টেম নাই। অথচ এই প্রতিষ্ঠানগুলি এগুলিকে তদারকি করার জন্য নিশ্চয়ই তো কর্মকর্তা আছে, তাদের রোলটা কি আমরা এটা জানি না। তো সুতরাং আমার মনে হয় সরকার এই এক একটি ঘটনা আমাদেরকে চক্ষু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের দুর্বলতা কোথায়, কিন্তু সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য যে ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া দরকার সেগুলি আমরা সেই অবস্থাতে আমরা নাই যেখানে আছি। যার কারণে আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত। সচেতন না হলে আগামী দিনে কিন্তু আরো মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। জনাব মনিরুজ্জামান মনির, একটু শুনি। আজকে অবশ্য সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী সন্দেহ করেছেন যে এই দুর্ঘটনার পিছনে কোনো নাশকতা আছে কিনা, সেটাও খতিয়ে দেখার জন্য বলেছেন। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে শুভেচ্ছা। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে যারা নিহত হয়েছেন, এটা অত্যন্ত দুঃখজনক, এবং যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং যারা অগ্নিদগ্ধ হয়ে আছেন, রাব্বুল আলামিনের কাছে প্রত্যাশা করি, দোয়া করি যেন তারা সুস্থ হয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। প্রথমত এটা তো অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এরকমের কোনো ঘটনাই আমরা প্রত্যাশা করি না, এবং বাস্তবতা হলে এই রকমের পরিস্থিতির মধ্য দিয়েই মাঝে মধ্যে আমাদের যেতে হচ্ছে। আর আপনি যেটা বলছেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী যে কথা বলেছেন নাশকতামূলক কর্মকাণ্ড, সেটা তার জায়গা থেকে যখন সে বলেছে, সেটা কিছুটা তো এটার বাস্তবতা আছে, বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। আমরা যখন নির্বাচনের আগে সন্দেহের কথা বলেছেন, ঠিক একেবারে হ্যাঁ, এটা এই কারণেই প্রেডিক্ট করছে বা এই কারণেই বলা। সেটা হলো বেশ কয়েকদিন ধরে আমরা রাজনীতিতে যে অরাজনৈতিক কিছু কর্মকাণ্ড, অরাজনৈতিক কিছু ভাষা চর্চা যখন আমরা করি, তখন এর মধ্যে থেকে নির্বাচনকে টার্গেট করে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতে পারে। এটা এর আগেও আমরা দেখেছি, 13-14 সালে এরকমের পরিস্থিতি হয়েছিল। স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে এইরকমের হয়তো মতামত ব্যক্ত করেছে। তারপরে এটা এখন পর্যন্ত বলা ঠিক না, আনটিল আনলেস, যতক্ষণ পর্যন্ত আমরা আমরা অতভাবে কেউ বলছি না, বলছে যে হতে পারে। তো সেটা আমারও মতামত হতে পারে। এই কারণে হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে একটি পরিবেশ, এই রকমের একটি পরিবেশ তৈরি করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠী তো আছেই, এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক এটা চায় না। এরকমের পরিস্থিতির কারণে হয়তোবা সেটা ঘটতে পারে। তারপরও আমি মনে করি সরকারি যে সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থাগুলো আছে, তাদের তদন্তে উঠে আসবে এটা নাশকতামূলক না ষড়যন্ত্রমূলকভাবে এটা গভর্নমেন্টকে খুব একটা বাজে সিচুয়েশনের মধ্যে দাঁড় করানোর জন্য চেষ্টা করছে কিনা, এই অপচেষ্টাগুলো হচ্ছে কিনা, এটা অবশ্যই দেখা হবে। তবে হ্যাঁ, রতন ভাই অনেকগুলো কথা বলছে যে এই প্রতিষ্ঠানগুলোতে এটা একদিনে হয়ে ওঠেনি। আমাদের যদি আমরা ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, আমরা যদি ঢাকা শহরকে আপনি যদি তুলনামূলকভাবে বিচার করেন যে একটা ক্যাপিটাল সিটি কেমন হওয়া উচিত, শত শত বছর ধরে এই শহরটা একটি আনপ্ল্যান্ড ওয়েতেই গড়ে উঠছে, এটা আমার অস্বীকার কোনো জন্য নেই। পৃথিবীর কোনো আধুনিক শহরে, বসবাস যুগে একটি শহরে 25-30% সড়ক ব্যবস্থাপনা থাকতে হয়। আজকে আপনার আমার ঢাকার শহরে যদি আমরা দেখি 10%ও নেই। এবং আমরা যারা এই ল্যান্ড ওনার, যাদের বাড়িঘর আছে, তারা নিজের জায়গাটা তো ছাড়তে চায় না, বরঞ্চ তার গভর্নমেন্টের জায়গা কীভাবে দখল করে চলবে। আজকে সকালবেলা একটা ছোট্ট ঘটনার কথা বলি, এবং দুঃখজনক কীরকমের। আমি যখন সকালবেলা বাসা থেকে হেঁটে যাচ্ছিলাম, আমার কলাবাগান বাসায় কোনায় এইভাবে একটা যখন মোচরে এই আপনার কলাবাগান তাকুয়া মসজিদের ওখানটায় এই ওয়ালের পাশে একটা মেয়ে, সম্ভবত সে অফিস জব করে, চাকরি করে, ওখানে ব্রেড অ্যান্ড বেকার ওদের একটা গাড়ি ঢুকে গেল। ওই মেয়েটা কিন্তু আপনার ওরে দেখেই দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই যে ড্রাইভারটা চিন্তাও করলো না যে ওর নিজেরও গাড়ি লাগতে পারে দেয়ালের সাথে। দেয়ালের সাথে যখন ও লাগালো তখন মেয়েটা কিন্তু ফেঁসে যাচ্ছিল। তখন আমি চিৎকার করলাম, চিৎকার করার কারণে ও তখন আপনার থেমে গেল।
নহলে আমার চোখের সামনে একটা মৃত্যু দেখতাম যে একটা তরতাজা মেয়ে, তার বয়স হয়তো 30 থেকে 35 বছর হবে, সে তার পরিবারের হয়তো বা কর্ণধার, পরিবারটা তার কারণে বেঁচে আছে। তার মানে এই যে আমাদের ব্যবস্থাপনা, এটা কি শুধুমাত্র এটা সামগ্রিকভাবে আপনি সরকারকে আমরা আঙ্গুল তুলতে পারি না। সরকার চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা যদি অবস্থানের কথা, পুরান ঢাকার কথা বলি, এই পুরান ঢাকা তো শত শত বছরের পুরান ঢাকা। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যাই। আমরা এই আলোচনা থেকে একটু ফিরতে চাই, সীতাকুণ্ডের আলোচনা থেকে। যদি আপনার কোনো কথা থাকে আপনি নিশ্চয়ই বলবেন। আমি পাশাপাশি নতুন একটু বিষয় আলোচনা করতে চাই। আজ বিইআরসি গ্যাসের দাম প্রায় সিএনজি বাদে প্রায় সব ধরনের গ্যাসের দাম 22.78%, অর্থাৎ প্রায় 23% কাছাকাছি মূল্য বৃদ্ধি করেছে। এবং বিইআরসির কমিশনার উনি বলেছেন যে এই গ্যাসের দামে বৃদ্ধি হওয়ার ফলে প্রায় 11% বিদ্যুতের দামও বাড়বে। কি বলবেন আপনি? দুইটা বিষয় একটু বলবো আগে। যেমন পুরনো ঢাকা যেমন একটা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, ফলে সেটাকে পরিকল্পনায় আনা একটু কঠিন, ঘনবসতি বলে। না, সেটা তো গেল, কিন্তু নতুন যে ঢাকা গড়ে উঠেছে আমাদের চোখের সামনে, উত্তরা হয়েছে, আরো অন্যান্য কি বলে উপশহরগুলো গড়ে উঠছে, হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু কোনো পরিকল্পিতভাবে কিছু করা হয়নি। সেটা বলছিলাম, যেটা পুরনো ঢাকার ক্ষেত্রে আমরা পরিকল্পনা আনাটা কঠিন বুঝলাম, কিন্তু একই সঙ্গে বাণিজ্যিক এবং আবাসিক এলাকা হিসেবে কিছু এলাকা গড়ে উঠছে না। ধানমন্ডি তো আবাসিক এলাকা ছিল, এটা আবাসিক এলাকার চরিত্র নাই। আর কেন নাই? তাহলে সেটার কিছু আমরা করতে পারতাম না? আচ্ছা, সেটাও বাদ দিলাম। এখন কন্টেইনার ডিপো যেখানে হচ্ছে সেখানে কিন্তু আবাসিক এলাকা হওয়ার কথা ছিল না। তাহলে কন্টেইনার ডিপোর জন্য জায়গা লাগে, সড়ক যোগাযোগ লাগে, এবং সমুদ্রের সঙ্গে দ্রুততম সময়ে যেন যোগাযোগ রক্ষা করতে পারে। সমুদ্র বন্দরের সঙ্গে রেলপথ, সড়কপথ এবং সমুদ্র পথের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। এগুলো মিলে তো করার কথা। সেই কন্টেইনার ডিপোতে কোন ধরনের পণ্য এবং কোন ধরনের কন্টেইনার কিভাবে রাখা হবে তার একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। এই জন্য আমি বলছি যে ওই পুরনো ঢাকার সঙ্গে এটা তুলনাটা হয় না। এইখানে অযোগ্যতা, অদক্ষতা যেমন আছে, তার পাশাপাশি দায়হীনতা আছে। অযোগ্যতাটাকে দূর করা যায়, কিন্তু দায়হীনতা যদি থাকে সেটাকে কিন্তু শাস্তি না দিলে এটা দূর হবে না। ফলে আমরা এই জন্য মনে করি এর জন্য দায়ী মালিক পক্ষ, যাদের পরিদর্শনের দায়িত্ব ছিল সেই পরিদর্শনের দায়িত্ব যারা অবহেলা করেছেন, এবং যারা এই সমস্ত জায়গা আবাসিক এলাকার মধ্যে এই কন্টেইনার টার্মিনাল তৈরি করার অনুমতি দিয়েছিলেন সেই কর্তৃপক্ষ, সেটা কি রাজনৈতিক কর্তৃপক্ষ, না প্রশাসনিক কর্তৃপক্ষ, নাকি স্থানীয় সরকার, নাকি কেন্দ্রীয় সরকার, প্রত্যেককেই জবাবদিহির আওতায় আনা উচিত। এটা হলো একটা। আর তারপরে যেটা আপনি বললেন যে বিষয়টা, যে গ্যাসের মূল্য বৃদ্ধি, দেখুন গ্যাসটিকে আমরা একটা প্রাইমারি সোর্স অফ এনার্জি যদি বলি, গ্যাস দিয়ে বিদ্যুৎ হয়, আর বিদ্যুৎ দিয়ে আবার কারখানা চলে। ফলে গ্যাসের মূল্য বৃদ্ধি বিদ্যুতের মূল্য বৃদ্ধি বাড়াবে। গ্যাস দিয়ে বিদ্যুৎ হয়, বিদ্যুৎ দিয়ে আবার পানির মোটর চলে এবং সেটা পানি উত্তোলন হয়, ফলে এর প্রতিক্রিয়া হিসেবে পানির দাম বাড়বে। ফলে গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে সবসময় জিনিসটা খেয়াল রাখা উচিত। এখন 2 চুলার ক্ষেত্রে 105 টাকা বাড়লো, 1 চুলার ক্ষেত্রে বোধহয় হিসাবটা আমি ঠিক খেয়াল নেই। আমি বলছি আপনি 2 চুলা হলো 975 থেকে 1080, আর 1 চুলা ছিল 2 চুলা ছিল 1080 হলো 1080 হলো 975 টাকা ছিল, 105 টাকা এটার দাম বেড়েছে। আর 1 চুলা ছিল হলো 925, সেটা এখন হলো 980, 65 টাকা বেড়েছে। এখন টাকার অঙ্কে আমরা দেখলাম যে এটা বাড়লো, কিন্তু এর প্রভাব আর কোথায় কোথায় পড়বে সেটা যদি দেখি। আর দ্বিতীয়ত, আমাদের কোনো গ্যাস কোম্পানি কি তারা বলেছিল, এনার্জি রেগুলেটরি কমিশনে যখন শুনানি হয়েছিল, তারা কেউ কি বলেছিল তারা লোকসান করেছে? এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়ম হলো কোনো কোম্পানি যদি মূল্যবৃদ্ধির প্রস্তাব রাখে তাহলে তাই দেখাতে হবে তারা লোকসানে আছে। লোকসানে থাকলে তখন একটা প্রশ্ন আসে কি কি ক্ষেত্রে লোকসান, ওভারহেড কস্টিংটা বেশি আছে কিনা, তার দুর্নীতি আছে কিনা, তাহলে সেই ক্ষেত্রে ওভারহেড কস্টিংটা কমাও কিংবা দুর্নীতিটা দূর করো, একটা ব্যবস্থা হতে পারত। আমরা সেই ক্ষেত্রে কিন্তু তখন একটা ডিবেট করেছিলাম এর আগের বার। আমরা দেখলাম যে আমরা যতই ডিবেট করি না কেন, বিআরসির নিয়ম আছে যে যদি কোনো কোম্পানি ডিক্লেয়ার করে এজিএম এর সময় যে তাদের লাভ হয়েছে, তাহলে সে তো আর কোনো দাম বাড়াতে পারে না, কারণ লাভজনক প্রতিষ্ঠান তো দাম বাড়াতে পারে না। তো এইটা কোনো নিয়ম, সে বিআরসি তার নিজের নিয়ম নিজে বারবার ভঙ্গ করছে এবং বারবার নিজের নিয়ম নিজে ভঙ্গ করে গ্যাসের দাম বাড়াচ্ছে, কিন্তু গ্যাসের দুর্নীতি দূর হচ্ছে না বলে গ্যাসের কিন্তু লাভজনক হচ্ছে না। এটা হলো একটা দিক। তারপরে দেখুন সারের ক্ষেত্রে যে পরিমাণ গ্যাসের দামটা বাড়ানো হলো, এর প্রভাব সার উৎপাদনের ক্ষেত্রে কি পড়বে? এমনি আমরা তো ইউরিয়া সার
একটা মানে বিরাট অংশ, প্রায় 29 লাখ টনের মতন ইউরিয়া সার আমাদের আমদানি করতে হয়। দেশে যেটুকু উৎপাদন হতো সেটাও বহির্বিশ্বের দামও বেড়েছে অনেক ইন্টারন্যাশনালি। ফলে এটার প্রভাবটা কোথায় পড়বে এবং এর প্রভাব কোন জায়গায় পড়তে পারে সেটা আমাদের ধান উৎপাদনের ক্ষেত্রে যেমন পড়বে। মানে রাজীব, যেমন আপনাকে আমি ছোট্ট একটা জিনিস একটু জানতে চাই, এটা আমাদের প্রশ্ন। সেটা হলো যে বলা হচ্ছে যে 2019 সালে 30শে জুন সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। তো প্রায় 3 বছর পরে বা 3 বছর শেষে এইটা দাম বৃদ্ধি করা হলো। এই দামটা মানে না বাড়ালে কি হতো, এটা হলো আমার প্রশ্ন। যদি না বাড়ালে কি হতো? কারণ চারিদিকে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি, নানা ক্রাইসিস সামনে আছে, সবকিছু মিলে এই দামটা বাড়ানোর উদ্যোগ এর আগেবার নেওয়া হয়েছিল 2021-এ। আমাদের প্রতিবাদের মুখে আমরা যখন এই বিআরসির যে শুনানি হলো সেখানে আমরা যখন যুক্তিতর্ক উপস্থাপন করলাম, বললাম আপনার নিজের আইনে তো আপনি দাম বাড়াতে পারেন না, তখন সেটা একভাবে স্থগিত রাখা হয়েছিল। এবার এই সময়টা বেছে নেওয়া হলো কি কারণে? কারণ আপনারা দেখবেন 25শে জুন মহা আড়ম্বরে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হবে। তারা একটা কৌশল হিসেবে নিয়েছে যে পদ্মা সেতু উদ্বোধনের আগে গ্যাসের দাম বাড়াও, বিদ্যুতের দাম বাড়াও, জীবনের যত দুর্ভোগই বাড়াও না কেন, পদ্মা সেতুর এই মানে উৎসবের আমেজে সবকিছুকে চাপা দিয়ে দেওয়া যাবে। টাইমটা দেখুন, টাইম সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তারা ঠিকই এই জায়গাটা বেছে নিয়েছে। এবং এটা নেওয়ার পরে আমরা 2-1 দিন একটু অসন্তোষ প্রকাশ করব, তারপরে আমরা 1 মাস ব্যাপী যখন পদ্মা সেতুর উৎসবটা করব, এই উৎসবের আলোর নিচে চাপা পড়ে যাবে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের গ্যাসের দাম বৃদ্ধি, আমাদের বিদ্যুতের দাম বৃদ্ধি, এমনকি আমাদের জনজীবনের সংকট বৃদ্ধি। আমি আসবো একটু মনিরুজ্জামান মনির, আপনার কাছ থেকে শুরু করতে চাই। জাতি যখন এরকম একটি সুন্দর সময় অপেক্ষা করছে, পদ্মা সেতুর উদ্বোধন, সেই সময় এরকম একটি সাধারণ জনগণের জন্য, যেটা মানে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের সবচেয়ে বেশি ইফেক্ট মানে করে গ্যাস, আর শিল্প কারখানার কথা তো বাদই দিলাম, সেই সময় এই বিদ্যুৎ মানে গ্যাসের দাম বাড়ানো প্রয়োজন হলো কেন? আমরা জানি যে প্রত্যেকটা গ্যাস কোম্পানি কিন্তু লাভে আছে। প্রথমত সরকার ব্যবস্থাপনার সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে সুন্দরভাবে একটা জিনিস, যখন আপনি সরকারি ব্যবস্থাপনা যখন নেবেন, তখন সরকার তো বিভিন্ন জায়গা থেকেই তার এই অর্থটা নিয়েই তারপর দেশটা পরিচালনা করে থাকে। সরকারের জায়গায় দাঁড়িয়ে যখন যে কাজটা করবে, যে ভাবনাটা ভাববে, সেটা রতন ভাই অথবা ভাবনার জায়গায় নেই, সেখানে ভাবতে পারছেন না। সে জনগণের কথা বলবেন, জনগণের রাজনৈতিক নেতা হিসেবে, এটা যেমন ঠিক তেমনিভাবে সরকার ব্যবস্থা। কিন্তু এইটা এরকম কোনো কিছু এই চিন্তা কাজ করেছে কিনা যে সবাই আনন্দ উল্লাসে থাকবে, এই সময় আমরা এটার দাম বাড়িয়ে দিই? কারণে আমার হাসি পেল যে পদ্মা সেতুর সাথে এইটা কেন রিলেট করলো, এটা রতন ভাই ভালো জানেন, আমি ভালো জানি না। কারণটা হলো, পদ্মা সেতু অবশ্যই আমার একটা কাঙ্ক্ষিত বিষয়, এটা আমার চ্যালেঞ্জ ছিল। সরকার যখন এটাকে নিয়ে আমরা যদি এই পদ্মা সেতুর কথা বলি, তাহলে অনেকগুলো বিষয় চলে আসে। 2011-12 সালে যখন আপনার এই পদ্মা সেতু হবে না, তখন এই বাংলাদেশের যারা থিঙ্ক ট্যাঙ্ক বলে পরিচিত, আপনার সেটা কর্নেল আকবর আলী খান সাহেব, সাবেক সচিব, সাবেক উপদেষ্টা, ওনার কথা যদি বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের যদি কথা বলেন, তারপর দুটো পত্রিকা এখনই আপনার বাংলাদেশের লিডিং পত্রিকা বলছিল পদ্মা সেতু হচ্ছে না, 2011 সালের অক্টোবর মাসের করছিল এই রকমের। আর আজকের 2022 সালের 6 জুন আজকে আমরা বলছি যে পদ্মা সেতু হচ্ছে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, যে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম গোটা দুনিয়াকে তাক লাগিয়ে আমার নিজের সত্তায়ন আজকে পদ্মা সেতু হয়েছে। এবং আমাদের নামে যে ব্লেমটা তৎকালীন সময় সরকার দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছিল, এবং যারা সরকারি ব্যবস্থাপনা ছিল তারা তৎকালীন সময় বিরুদ্ধে ছিল, তখন তারা হাততালি দিয়েছিল। এই রকমের চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে যখন আমি পদ্মা সেতু করেছি, তখন পদ্মা সেতুর জন্য গোটা জাতি উৎসব করবে। কারণ পাকিস্তানের টাইমস পত্রিকা তো আজকে পদ্মা সেতু নিয়ে লিখছে, গোটা দুনিয়া লিখছে আজকে পদ্মা সেতু নিয়ে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে আমি আমার সক্ষমতার জায়গায় দাঁড়িয়ে পদ্মা সেতু করতে পারছি। এখন অনেকেই চপে টাকা দেওয়া হয়েছে, এবং সেটাকে যদি রিলেট করে রতনবাই এই গ্যাস বাড়ানো, দাম বাড়ানো, এটা নিয়মিতই একটি কাজ। এটা আজকে যদি পাশের দেশ ধরেন, পাকিস্তান ধরেন, ভারত ধরেন, সমন্বয়ের কথা যদি বলেন, এটা রতনবাই ভালোভাবে জানেন যে 60-70% পাশের দেশ পাকিস্তানেও বাড়িয়েছে, সেখানেও বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে 60%। তাহলে ওই দেশের সরকারটা তো আছে। আমার প্রশ্নটা হলো, গ্যাস দাম বৃদ্ধি এটা সমন্বয় করেই করা হয়েছে, এবং এটা এমন কোনো আহামরি না। আমি না জরুরি সরকারের ব্যবস্থাপনা, যখন আমার অর্থনীতির বিভিন্ন চালিকা শক্তির জন্য তো সরকারের অর্থ লাগবে,
একটা দেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থ লাগে। এখন যেখানে আমি মানে প্লাসে সারপ্লাসে আছি সেখান দিয়ে কেন? তার মানে আপনি তাহলে গ্যাসটা ব্যবহার করেন না, তাহলে কাঠের চুলে ব্যবহার করেন। আপনার তো বিকল্পও আছে, আপনার গ্যাস ব্যবহার করতে হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। আপনার যদি মনে হয় যে আপনি এটা কভার করতে পারছেন না, আমি যদি মনে করি চুলার ক্ষেত্রে কিন্তু শিল্প কারখানা তাদের উৎপাদন কস্ট বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। শিল্প কারখানার সাথে যদি উৎপাদন তো যেগুলো আমার দেশের খাবারের জন্য ব্যবহার, সেটা আমি যখন এক্সপোর্ট যেগুলো করছি সেগুলো তো তখন সেটা তো আমি এক্সপোর্ট, আমি তো ফরেন ডলার্স আনছি, বাইরের দেশ থেকে ডলার আনছি। কিন্তু স্বাভাবিক আমার দেশ এরকম একটি ক্রাইসিস এটা যাচ্ছে আজকের প্রেক্ষাপটে কাজ করবে। আমি বলি গোটা দুনিয়া ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের মধ্যে থেকে গোটা দুনিয়া ক্রাইসিসের মধ্যে আছে। সমস্ত জায়গায় প্রতিটা জিনিসের দাম বেশি। মূল্যস্ফীতি আমেরিকার মতন জায়গায় মূল্যস্ফীতির গত 40 বছরে সেটা বেড়ে 900। সেই জন্য গ্যাসের দাম মানে বাড়ানোটা বন্ধ রাখা উচিত ছিল কিনা আমি শুনবো। একটু বিরতি নেই। দর্শক, আপনারা দেখছেন আনোয়ার ইস্পাত এই সময়। আমি ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।